কথাটা পুরোপুরি শেষ না হতে দুহাতে তোহাকে চাপড়ে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথেই সম্পূর্ণ গায়েব ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করল, তবে সফল হলো না। আর একটু হলে যে নিজেই জ্ঞান হারাতো ভয়ে তুর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশ লাইট সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই, আমি আসবো? না, তুই দাঁড়া ওখানে, আমি পারবো, আসছি। বলে তোহাকে পাচাকোলা করে কোলে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না, আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাপা কণ্ঠের বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপরে বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপচুপে ভেজা জামার শরীরে অবয়ব স্পষ্ট। গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসে। তাড়াহুড়োয় সেটা আর আনা হয়নি। কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পেছনের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো। বলেই চোখজোড়া বসল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি। করলে হয়তো এমন হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লুকিয়ে আগলে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও আরো ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছে। তিহান মাথা ঝুঁকালো। ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছে। আপনি খালামণিকে ভেতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতে আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে তুলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে দু চারটা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিল। তোহা আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার। ঠোঁটজোড়াও আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়েই রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করেছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের জামা কাপড়ও ভিজে গায়ের সাথে লেপটে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এইভাবে নাম ধরে ডাকলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেয়া হয়নি রুম থেকে। পায়ের কাজটায় বসে আছে তিহান। অন্য কেউ নেই রুমে। আতিয়ার করা বকার উপর আছে সে। তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে। আজ দু একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি, এটাই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখন অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেললো। ইস, আপনি করেই তো বলে সব সময়। আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগলো। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলা শ্রেয়। কখন যেন দ্বিগুণ রেগে যায়।
আর তোমার মেয়েকে হতে এত কষ্ট করে টাকা খরচ করে সাথে শিখেছিলাম আমি খালামণি, কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল, আমি সত্যিই পারলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে, তবে আতিয়া সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছে কি করতে? তোমার মনে যদি ভালো করতে না পারে তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করে বলো তো? এত ঘোর ও অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলো একে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমা চাঁদের আলোর ঝলকানিতে পুরো উঠোন বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে দুহাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমেই তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একপ্রকার স্বভাবের। এই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাক পক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকার কাশির শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময় একেবারেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি জাপটে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরো একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাপা কাপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরেতে এখানে দাঁড়িয়ে থাকা একটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরো একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দেবে? সে তিহানের কথা ভাবছিল, এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরো একটু গুটিয়ে দাঁড়িয়ে আটসাট স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটল। আরমান সাহেব গলা ছেড়ে নীরবতা ভাঙলেন, বললেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিছুই নেই, বুঝতে পেরেছো? তোহা উপর নিচে মাথা নাড়ালেও ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এসব কেন বোঝে? তার অর্থ দাঁড় করা মোটেই সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কেন, কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না।
কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন। তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকলো তোহা। অতপর বজ্র হতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাট। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছুই নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে, উল্টাপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নিব? এবার আর চুপ থাকতে পারল না তোহা। এখনো চুপ থাকলে তিহান নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্তু মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকের কোনো একটা পাথর নেমে গেল নিমেষেই। তোহাকে ঘুমাতে যেতে বলতেই এক ছুটে জায়গা প্রস্থান করল তোহা। আরমান সাহেব আরো কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই। ঘুরে টুরে বাসায় ফিরে এসে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা, তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলো, আমি ঘুমাচ্ছি। বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়ে শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, তুমি যাও। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় সাদা ওড়না, একেবারে সাধারণ সিমসাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটি মিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি। জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা করেছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পরনাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদও। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনাটা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য। বাস্তবে কি ঘটেছে কোনো স্বপ্ন নয়। মনে মনেই কিছুক্ষণ নিজের সাথে আমতা করল তোহা। তার জীবনের এই অতি আকাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি।
তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবে আজও নিজের হাত মেলে দিয়ে বলল। হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙুলটা মুহূর্তে জল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জল করে উঠল তোহার চোখ। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হলো না, তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল না তোহা। দু আঙুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙুলে পরিয়ে দিল। আরও চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল সেই হাতের উপর। তিহান বলল না কিছু, সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টিমুখ করল সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দম বন্ধকর পরিস্থিতি। এই সব চেয়ে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো সে শুনে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কোশমিন কালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন। অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদে তিহানের ইশারায় তোহাকে রুমে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহা, সাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক, যেন তাদের করা আদেশ দেওয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানার বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। ঘরের নীলরঙা ডিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙুলে জল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটা স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনও চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলে তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করে কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেলল নিমিষেই। জীবন কি এতই সহজ? সব কিছুই কি এতটাই বাধাহীন? কারো জন্য হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ চারাই উতরাই কিছুই সৃষ্টি হতে দেবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেল প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সব সময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিল তোহার। ভ্রু কুঁচকে বালিশের পাশ হাতড়ালো সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তেই ভেতরটা একটু কেঁপে উঠল বোধ হয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্বিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফড়িয়ে উঠে বসল। সেকেন্ড পেরিয়ে যেতেই আবার উদ্যমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রামধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা। অতপর গলা খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানা থেকে নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছে বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় তখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতেই গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা।
সুতির সাদা ওড়নাটা আস্তে পিষ্টে গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘোরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা, বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য ডাকছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হয়েছে। তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীত দৃষ্টি বারান্দার ওপাশে চেয়ে রইল। হাঁপ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলে তোহার সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগে জ্ঞান হারিয়ে ফেলবেন। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানো হাতের 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীনভাবে, যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা, বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটা বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে বলল, সুন্দর লাগছে, তাই না? তিহানের খেই হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে রাখবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতের উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তে ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সব সময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না, বিয়ের পর ডাকবো। নয়তো আমার তুমি ডাকতে অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার বড় মুহূর্তেই তোমার লজ্জারাঙা আরক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরো কয়েকটি মহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মোহনী দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে। আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরো কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়েই সব সময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না। ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার একগাল হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরেতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে এত সাধ্যি নেই। তার ভাবনার মাঝেই তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষের স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল করে দিব, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়ার শাঁসা শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে।
কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘুমটায় মানায় খুব। শরৎকাল মানেই শুভ্র প্রহরের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতি কন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্রময়ী তার আদরে হাতছানি। তার ডাকে যে সাড়া দেবে সেই সাদা কাশফুলের শুভ্র মায়ায় জড়িয়ে যাবে আষ্টে পিষ্টে। তোহারা ঢাকা ফিরে এসেছে 2 দিন হয়েছে। গত শনিবারই তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেদিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ার দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকে ফেরার পথে রওনা দিয়েছিল তারা। তুর্যর ভার্সিটি আছে, তাছাড়া তিহানের অফিসেও ছুটি নেই, সেজন্য তাড়াহুড়ো করে ফেরা। ঢাকায় এসে আবার সেই ধরা বাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনার ব্যস্ততা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসে। কলেজ থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকে প্র্যাকটিক্যাল লিখতে বসেছিল তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাঁচে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। বুড়ো আঙুলের চামড়া ডেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্তি এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2 মেসেজ। ভ্রু কুঁচকালো তোহা। নিতান্তই কৌতূহল বশত নোটিফিকেশন বার থেকে ক্লিক করতেই বিস্ময় মুখে হাসি ফুটে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসল সে। সেদিন আংটি পরানোর মুহূর্তের কিছু ছবি। এগুলো কখন তোলা হয়েছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙুলে একটু জুম করলো ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটার সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়াল থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেদিকেই মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে সব মহিমায় কি যেন দেখছে তিহান। তোহা একা একাই হাসল। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালীর মেসেজগুলোই চোখ বোলালো। স্বর্ণালী লিখেছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছেন তিহান ভাইয়া, ওনাকে বলে দিস তুই পাঠিয়ে দিয়েছিস ছবিগুলো, শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চেপে হাসল তোহা, লিখল, আচ্ছা আপু, বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বাক চাহনি নিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে আলগোছে বেনি করা, গায়ের ওড়না বাতাসে উড়ছে। বৃষ্টির ছাট এসে পড়েছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষকেই খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, তবুও লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তা ভর করল। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণেই আবারও ভাবল, না, তিহান তো গাড়ি করেই আসবে, বৃষ্টি হওয়ার বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবুও মাথা থেকে চিন্তাটা না যাওয়ার খানিক বাদেই রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করল সে। প্রথমবার রিং হতেই কল কেটে গেল। হাসল তোহা। সে জানে তিহান এখন নিজেই কল করবে, এমনটাই হয় সব সময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনে টাকা শেষ না হয়। ভাবনার মাঝে ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করল তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধ হয় একটু হাসল। তোহা ঠিক বুঝতে পারল না, ঠোঁট উল্টিয়ে আবারও জিজ্ঞেস করল, হ্যালো, শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ছেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসে পড়েছে। আপনার গলা এমন শোনাচ্ছে কেন? কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা করল কিছুক্ষণ, বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলে তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল। শোনো। ফোনটা কান থেকে দূরে থাকা সত্ত্বেও ডাকটা শুনতেই থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতির আদান প্রদান চলল।
ফোনের ওপাশ থেকেও বৃষ্টির অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিং ক্রিং হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আওয়াজ। নীরবতা কাটিয়ে তিহান নরম কণ্ঠে বলল, কিছু খাবা, নিয়ে আসবো? ফোনের এপাশে খিচে চোখ বুজে ফেলল তোহা। একটা গা কাঁপানো শিহরণ বয়ে গেল শীত দ্বারা বেয়ে। শরীরের লোমকূপগুলো বোধহয় দাঁড়িয়ে গেছে। লোকটার এই কথাটায় কি যেন আছে। আর এই তুমি ডাকটায় তো কখনো পুরনো ভাবটা আসে না। যখনই ডাকে মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গিলে গলা ভিজিয়ে চাপা স্বরে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে। বলেই খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তার দেখায় মনোযোগ স্থাপন করল। 15 মিনিট যেতে না যেতেই একটা রিক্সা থামল মেন গেটের সামনে। তীক্ষ্ণ দৃষ্টি হয়ে আসলো তোহার। রিক্সা থেকে কাকভেজা হয়ে নেমেছে তিহান। গায়ের গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহান নেমেই পকেট থেকে মানিব্যাগ বের করল। মানিব্যাগে পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভেতরের দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ড দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে দেখা গেল তিহানকে। এর মধ্যেই একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহাও আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বেরিয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান তখন মাত্র সিঁড়ি বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছো আম্মু? আতিয়া তাকালো, তিহানকে চোখে পড়তে আটকে উঠে বলল, মা, এই রাতের বেলা এইভাবে ভিজছিস কেন বাবা? ঠান্ডা লেগে যাবে তো, গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলোয় হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলল, মা বাবা বাসায় নেই খালামণি, গাড়ি নিয়ে বাবার কোন এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকে রাস্তাঘাট ভালো না, বৃষ্টিতে পানি জমে যাচ্ছিল। ফোন করেছিল কাল সকালে পানি নামার আগেই ফেরা সম্ভব না। বলে তালা খুলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহার থেকে ব্যাগ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, তুই তাহলে কিভাবে কি করবি? আপা তো মনে হয় কিছু করে রেখে যায়নি, ভিজেও গিয়েছিস। ফ্রিজে খাবার আছে খালামণি, সমস্যা হবে না। মুস্কি হেসে উত্তর দিল তিহান। তোহা, তুই যা তো, ছেলেটাকে গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো গা কাঁপিয়ে জ্বর এসেছিল। কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহা সায় দিয়ে মাথা নাড়াল। বিনা বাক্যে তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতেই দুর্বোধ্য হাসল তিহান। আতিয়াকে উদ্দেশ্য করে বলল, একটু পরে ওকে পাঠিয়ে দিচ্ছে। আতিয়া চলে গেল। সে চলে যেতেই ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতে নিতেই তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকালো তিহান। উত্তর না দিয়ে ধীরে সুস্থে জুতো আর মোজা খুলে গেটের পাশে রাখল। কাদা পানি লেগে আছে সেগুলোতে। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো। তাতে দাঁত চেপে সেদিকে তাকালো তোহা। মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে চুলে গরম পানি চড়ালো। তিহান শাওয়ার নেবে এখনই। আগুনের আঁচ বাড়িয়ে দিল সে। মাঝেই তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামা নেই, উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়, চাদর ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নাই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় দিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়ার মতো কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি নামালো। গুটিসুটি পায়ে দ্রুত এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রি বিনে রাখলো সে। তিহান এক পলক তাকালো। ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভ্রুকুটি করে তাকালো তোহা। তিহান মুস্কি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শহরে যাচ্ছি।
বলেই হাতে তাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান। দরজা লাগানোর আগ মুহূর্তে তোহা এক হাতে দরজায় ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিন্ত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েই ভিজলেন তাই না? তিহান অমায়িক হাসল। সেই হাসির মানে মুহূর্তেই বুঝে গেল তোহা। তিহান ভেতর থেকে দরজা আটকে দিতেই সে নির্নিমেষ চেয়ে রইল দরজার দিকে। চুলায় ফুটন্ত পানি টকবক করছে। আগুনের ভয়াবহ আজে রান্নাঘর ভ্যাবসা গরমে ছেয়ে গেছে ইতিমধ্যেই। ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ের ছাপি দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল। এখন খোলা যাবে না, পানি লাগবে, যা। তোহা আবারও চেঁচিয়ে উঠল, দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করল তোহা। তার অপেক্ষার প্রহর আরো বৃদ্ধি পাওয়ার আগে ছিটকে নিয়ে খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন? কাপড় দিয়ে ধরিস নি? বলেই তোহার হাতের দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহার চালাকিটা নিমেষেই বুঝে গেল সে। চোখের মনি শুরু হয়ে এলো। তোহা এগিয়ে এসেছে ততক্ষণে। তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা তাওয়াল, গা ভেজা, টুপটুপ করে পানি গড়াচ্ছে। সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করে সে তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা দুকদম ওয়াশরুমের ভিতর বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে দুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময়, কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা আর একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলল, দরজা আটকালেন কেন? তিহান আগালো। একটু একটু করে প্রায় অনেকটা কাছে গেল, তবে অবশ্যই অনেকটার বেশি নয়। তোহার ডান হাতটা আলতো করে টেনে ধরে তালুর দিকে তাকিয়ে কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লাগছে, তাই না? তোহা নির্বাক। তার স্থির দৃষ্টি তিহানের লোমশ বুকে। তিহানের চুলের পানি চুইয়ে চুইয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহা কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মন কাঁপছে। ভেতরে ভেতরে সে মানুষটাই ভীষণভাবে কাঁপছে। এই লোক তার মনে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনোদিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়েও লোকটা কিভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কিভাবে? ভাবতে ভাবতেই তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহানের চোখ থেমে গেছে অনেক আগেই। দৃষ্টিছোড়া প্রতিটা ভাস লক্ষ্য করেছে মোহাচ্ছন্ন ঘোরে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী দিয়ে তোহার চিবুক উঁচিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপ। এই এক বাক্যের ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক গিলেও শুকনো গলাটা ভিজল না। এক বিন্দু পানির অবশিষ্ট নেই ভিতরে। প্রেমিকের প্রশংসায় তেজে সব শুকিয়ে খা খা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে অনুরোধ করল, যেতে দিন। তোহার কথাটা স্পষ্টই কানে গেল তিহানের। তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটু। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহার ঠোঁটের ওপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধ হয় এখনো কম্পমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগেই এক ছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুরি নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতেই মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে খালামণি, সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটুনির বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মিলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতে সেগুলো বের করল তোহা। গরম করার জন্য চুলোয় চড়িয়ে দিয়ে আবারও ফ্রিজ খুলল। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের 4 স্টোভের চুলা বিধায় এখনো দুটো খালি আছে।
পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটল সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের ওপর। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে ভাত ডাল সহ সব সাজিয়ে রাখলো টেবিলে। কাজের মাঝে সে ফুচকার প্লেট খালি করেছে। কাজ শেষে সে গেল তিহানের রুমে। লোকটা এখনো বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমের অবস্থা একেবারেই অগোছালো। সেন্টার টেবিলে কাগজের ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানা ঝাড়া হয়নি, চাদর কুঁচকে আছে। যদিও সব সময় এই ঘরটা শৌখিনভাবে সাজানো থাকে, তবে আজকের এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসে প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজ যাওয়ার সময় বলেছিল তাকে, সেজন্যই হয়তো টেবিল ভর্তি কাগজপত্রের আলুথালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলেও মুখে বলল, এখনো যাসনি কেন? খালামণি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঢুকিয়ে দিল তোহা। মাথায় এলোমেলো ওড়না টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। তিহান হাসল। তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহার সোজা সাপটা উত্তরে আবারও হাসল তিহান। চুল মোছা শেষে তাওয়ালটা সোফার পিঠ ঠেকানোর জায়গাটায় মেলে দিতেই তোহা বলল, রাতের খাবার খাবেন না? তোহা তাকালো না। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? না থাক, রান্নাঘরে গরম, তুই এখানে বস। আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিমও ভেজে রেখেছে। তোহার ডাকে আর চেয়ার সরানোর আওয়াজে ধ্যান ভাঙে তার। চুপচাপ যে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়। ডাল দিয়ে ডিম ভাজাটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় একপাশে কেটে রাখা লেবুর দিকে। আটকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে। আমি কেটেছি, আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকায়, কাট কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়, মুখ লটকিয়ে হাত মেলে উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান। তারপর ভাত মাখিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশের চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলো কি করে? কোন ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান। তবে তার মধ্যেও লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাতেই তিহান হেসে ফেলে, উত্তর দেয়, না না, শুধু খালুকে বলেছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি, বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরের দিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়, খালুর সম্মতিতেই জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজে আমাকে ফোন করে দেয়। মানে আমার ফোন তো নষ্ট ছিল তখন, তাই তোরজার ফোন দিয়ে আমার সাথে কথা বলেন। হুট করেই দেয় সেদিন আংটি পরানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারেনি, হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আংটির ব্যবস্থা ওনারাই সব করেন, বুঝলে? তোহা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতে সে ফটাফট প্রশ্ন করে, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হঠাৎ দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকাই তিহানের বাহুর নিচ দিয়ে ঢুকে বুকের মাথা রাখে। দুহাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এইখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়েছে একটু আগে। টেবিলের সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রোমে উকি দেয় তোহা। তিহান পায়ের ওপর পা তুলে ফোনে কি যেন দেখছে। তোহা আস্তে করে বলে, দরজাটা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পরছে। তিহান পাশে যেয়ে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজার লক ঘোরাতে নিলেই তিহান তাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্ত বিলম্ব না করে তোহার দু হাতের আঙুলের অগ্রভাগে ধরে চোখের সামনে তালু মেলে একে একে দু হাতের তালুর মাঝখানটায় নম্রভাবে ঠোঁট ছুঁয়ে মোহবিষ্ট কণ্ঠে বলে,
এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়। শরতের কাশফুল মলিন হয়ে পড়তেই হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা গাছের পাতায় আবছা কুয়াশায় ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতের আকাশ, মৃদু মৃদু শীতল হাওয়া সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসেবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিবে আজ। কলেজে যেতে হবে বেলা 12টার দিকে। এখন বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজ ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে শীতে করে দুপাশে দুই বেনির সামনে কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্তি ভর করেছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো আসে না। ঘড়ির কাঁটা ঘুরে আরও 3-4 মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফা সারল তোহা। নিজের রুমে যেয়ে ফোন হাতে নেয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে উঠলেন, তোহা, তিহান ফোন করেছিল, তোকে নিচে নামতে বলেছে, ও অপেক্ষা করছে। ফোনটা আর হাতে নেওয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছে থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগলো সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে যে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে, চোখের মনি লাল হয়ে আছে। রাতে ঘুম হয়নি, চুল উস্কো খুস্কো। অফিসের একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকেই কাজ করে, তাই সব দায়ভার তারই। নিঃশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না, খালি এই মিটিং, এই আলোচনার মধ্যেই আছে। তোহাকে কলেজে নেয়ার জন্য এখনো একটা মিটিং পোস্টপন্ড করে এসেছে, আর এই মেয়ের নামার নামই নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলেও তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের সিটে বসে মিষ্টি কণ্ঠে বলল, আপনি ব্যস্ত ছিলেন, দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের। এতক্ষণের চাপা রাগটা শূন্যে নেমে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে পলম্বিত শ্বাস ছাড়ল সে। ঠোঁটের কোণাটা একটু প্রসারিত করে তোহার সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। অতপর গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরে সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ, আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। না না, মিটিং ক্যান্সেল করা লাগবে না, আমার জাস্ট 20-25 মিনিট লাগবে। আইল বি ব্যাক। বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়ির সামনের জায়গাটায় রাখল সে। চুলগুলোতে দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে? তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ততা যে খুব বেশি সেটাও বুঝতে পেরেছে সে। শুধু রেজাল্ট শিটটা নিয়েই চলে আসব। আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিক্সা করেই ফিরতে পারবো। তিহান উত্তর দিল না। গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগলো। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, হয়তো রেজাল্টের ভয়ে। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেজন্যই ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নেমে তোহার পাশের দরজা খুলে দেয়। তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে, যা, আমি অপেক্ষা করছি, ভয়ের কিছু নেই। তোহা মলিনভাবে হাসলো, বলল, আপনি থাকতে ভয় কিসের? বলে আর অপেক্ষা করল না সে। গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল। পুরো ক্লাসের মধ্যে 8ম পজিশনে আছে তোহা। রেজাল্টটা তাকে হাতে দিয়েই হাসলো শিরিন ম্যাম। তোহাও উত্তরে মুচকি হাসলো। ভেতরের খুশিটা ভেতরেই চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বলে উঠলেন, সে কি, তুমি এখনই চলে যাবে? প্রিন্সিপাল স্যার এসেই তো টপ 10-এর ছাত্রীদের দেখতে চাইবে, তোমাকে তো থাকতে হবে। ম্যাম, আমার একটু সমস্যা আছে, যেতেই হবে প্লিজ। করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটার কিসের এত তাড়া? উপরন্ত তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। নরম কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। তিহান ফোনে কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা শেষ করে ফোনটা কাটল সে। তোহার চেহারা এতটাও থমথমে না, তার মানে রেজাল্ট ভালোই হয়েছে। তোহা কাছে এসে দাঁড়ালো। তিহান হাত বাড়াতে রেজাল্ট শিটটা তার হাতে ধরিয়ে দিল। তিহান একবার চোখ বোলালো। ম্যারিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথায় দুবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু, এখন আমার গাড়ি ঘোরালে দেরি হয়ে যাবে অনেক।
তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়ি। উদ্দেশ্য অফিস যাওয়া। 15 মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছালো অফিসের সামনে। তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটল উপরে। বিরস মুখে চেয়ে রইল তোহা। লোকটার এত ব্যস্ততা কেন? সব ঝামেলা আজকের দিনেই হতে হলো, তার রেজাল্টের দিনে। সেইবার মাধ্যমিকের সময় সে যখন A+ পেল, সেদিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, কখনো তোহার হাত খালি ছিল না। এই বিশেষ মানুষটার দেয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেলেও এই ঘড়ি পড়তে ভুল হতো না তার। তিহান ফিরে আসে মিনিট 5 পরই। তোহা তখন গাড়িতে একজন ঘুমিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই তিহান সেখানে উপস্থিত হয়। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে, এতক্ষণ গাড়িতে বসতে পারবি না, কষ্ট হবে তোর, উপরে চল। বলে তোহার হাত ধরে উপরে উঠল তিহান। কলেজ ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঘা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই। তাকে নিজের কেবিনে নিয়ে বড় সোফাটায় বসালো তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল, আমি পাশের মিটিং রুমে আছি, ভয় পাস না, আর কেউ আসবে না এখানে, নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করল না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢোকে, জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায়। এই তলার তত্ত্বাবধানে সে আছে। তিহানের কেবিনে কে ঢুকবে না ঢুকবে বা কখন ফোন ফাইল দিতে হবে সব সেই দেখে। মিটিং শেষ হতেই হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমোচ্ছে। একপাশের বেনি সোফা ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বাড়িয়ে আছে সোফার বাইরে, সেই হাতে ফোন ধরা। ইউটিউবের ভিডিও চলছে সশব্দে। প্রায় 1.5-2 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়ে ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে। এই একটা মিটিংয়ে যে এই কদিনে গোটা সমস্যার পাট চুকে যাবে একেবারেই ভাবিনি সে। এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সব সময়ই। সে পাশে থাকলেই সবকিছু শুভ্রতার আচ্ছাদনে ঢেকে যায়। তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়। হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। কেবিনের একপাশের কাচের গ্লাস ভেদ করে দুপুরের রোদ রোশনি তেজরাভাবে তোহার চোখে মুখে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগের তেজও এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়েম করে দিয়েছে। সূর্যটাও বোধহয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সাম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক। তিহান কপাল কুঁচকে তাকালো। কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তির হাসি হাসল তিহান। পরক্ষণেই হাসি থামিয়ে তোহার মাথার কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের ওপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যের সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেওয়ার? তুমি শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায়? এয়ার কন্ডিশনারের হিমহিমে শীতল বাতাস ছড়িয়ে আছে আনাচে কানাচে। রুম জুড়ে কৃত্রিম সুগন্ধির মন মাতানো সুঘ্রাণ। তোহার ছোট্ট নাকের ডগায় একটু একটু লালাভ আভাব, বোধহয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে। গোলাপি ঠোরজোড়া গ্রীষ্মের মরুর মতো রুক্ষ। দুঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁক। মাথাটা সযত্নে পড়ে রয়েছে তিহানের কোলের উপর। তিহান তাকিয়ে আছে সম্মোহনী অবিচল দৃষ্টি। নিদ্রাপরীর ঘুমন্ত মুখোশটির বর্ণনাতীত সৌন্দর্য গলে গলে পড়ছে তার সমস্ত কোল জুড়ে। মেয়েটাকে মানাচ্ছে এখানটায়, খুব বেশি মানাচ্ছে। মনে হচ্ছে এই কোলটাই তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর বালিশ। জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজালো তিহান। বৃদ্ধাঙ্গুল তোহার ঠোঁটে ছুঁয়ে দিল নরমভাবে। তারপর এদিক ওদিক তাকালো। পাশে ছোট্ট ফুলদানি রাখা টেবিলটায় একটা পানির গ্লাস রাখা। লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনের 1 ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে দিল। 1 ফোঁটা পানি দিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট। গোলাপি অধরের রংটা যেন আরো একটু গাঢ় হয়ে উঠল। সেদিকটায় তাকিয়ে ঢোক গেল তিহান। নিজের পায়ে নিজের কুড়াল মারাটা কি তার উচিত হলো? ধূসর মনির দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ। তোহা নড়ছে, হাতের আঙুল কাঁপছে পুন পুন। মিনিট না পেরোতেই সে চোখ মেলল। নিভু নিভু পাপড়ি বারবার বুঝে আসে।
পা দুটো প্রলম্বিত করে চোখ কুচকে শরীরে টানা দিল তোহা। ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল। দুহাত তিহানের পেট জড়িয়ে ধরে মুখ লুকিয়ে জড়ানো কণ্ঠে বলল, পানি খাবো। পানির গ্লাস তিহানের হাতেই ছিল। সে বলল, উঠতে হবে তো। মুখটা পেটের আরো একটু গভীরে গুজে দিল তোহা। হাতের বাঁধনটা আরো একটু দৃঢ় করে ঘুমের শ্লেষ মাখানো কণ্ঠে বলল, না, উঠে খাওয়া যায় না। গলায় ঠিক বেছে। কণ্ঠে আদরের ধ্বনির রেশ টেনে বলল তিহান। তোহা অনাগ্রহ দেখালো, মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্তে। তার নিরুদ্দেশ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকাও যেন প্রেমিকের কুল ত্যাগের চেয়ে অতি উত্তম। খানিকক্ষণ পর কোলে মাথা রেখে সোজা হলো তোহা। তিহান আগে থেকে মাথা ঝুঁকিয়ে তার দিকে চেয়েছিল, ফলস্বরূপ চার চোখ মিলে গেল মুহূর্তেই। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে। ঢক ঢক করে গিলল তোহা। দ্রুত খাওয়ার ফলে কয়েকটা পানি সরল পথে গড়িয়ে গেল তার চিবুক ধরে। আরো গভীরে যাওয়ার আগে তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতে হাত বাড়ল। ঠান্ডা হাতের কনকনে হৃদয় কাঁপানো স্পর্শ গলার কাছটায় পেতেই চমকে উঠল তোহা। তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন? এতক্ষণ যে পানিগুলো পান করলো তা কি পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর আগেই ধূলিসাৎ হয়ে গেল? তিহান হাত সরানোর পূর্বে সে তিহানের চোখে চোখ রেখে বলল, আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন, আরো পানি লাগবে বোধহয়। কথাটা তিহানের বোধগম্য হলো না, হলো আবার হলো না। বাম্প্র উচালো সে, তীর্য কণ্ঠে বলল, কোন পিপাসা? তোহা আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে। চোখ বুঝে অকপটে উত্তর দিল, প্রেম পিপাসা। পানিতে মিটবে? জানি না। তোহার কণ্ঠে মৃদুর ছায়া। তিহান হাসলো, উঠে যেয়ে জগ থেকে আরো এক গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল, তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম। আর কটা দিন না হয় পানিতে পিপাসা মিটুক। নীলরঙা আকাশে সাদা তুলির এলোপাথারি আঁচড়। মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন। সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তের গগন। মিঠা আলোয় আলোকিত বিকেলের দিকে অগ্রসর হচ্ছে ঘড়ির কাঁটা। তিহান বসে আছে চেয়ারে, তার সামনে ল্যাপটপ। তোহা পর্দা সরিয়ে দিয়েছে, দুহাত কাচের উপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে। সূর্যের আলো পড়ছে না এদিকটায়, পড়লে হয়তো তিহান আর তাকে দাঁড়িয়ে থাকতে দিত না। গেটে ঠক ঠক শব্দ। তিহান সময় না নিয়ে উত্তর দিল, কামিন। তোহা ফিরে তাকালো। একজন যুবক ঢুকেছে দরজা খুলে। হাতের ফাইল আর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে লোকটা অফিসেরই কেউ। দরজা ভিজিয়ে তোহার দিকে এক পলক চোখ পড়তেই মাথা নামালো সে। মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তোহা অপ্রস্তুত হলো। তার থেকে বয়সে এত বড় লোকটা তাকে ম্যাম বলে সম্বোধন করছে, আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে। ব্যাপারটা একেবারে দৃষ্টিকটু দেখালো। তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও নীরব, আমি দেখে দিচ্ছি। নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে নিয়ে নতমুখে চেয়ে রইল মেঝের দিকে। পাশে দাঁড়ানো মেয়েটাই যে তার স্যারের হবু বউ সে জানে। তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টালো। দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলমদানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরখ করে বলল, তুমি তো আজকে হাফ দিন ছুটি নিয়েছো, সময় তো হয়ে গেছে, এখনই বেরোবে? জি স্যার। তোমার স্ত্রী আর মানহা কেমন আছে? ভালো আছি স্যার। লাজুক হেসে উত্তর দিল নীরব। তিহানও হাসল, তোহাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে নীরব। তোমাকে একবার বলেছিলাম না আমার কলিগের বাচ্চা হয়েছে, মনে আছে? তোহা যেন একটু লজ্জা পেল। সেবার তিহানকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ডই না করেছিল সে। মনে পড়তেই সে যথাসম্ভব নিচু গলায় বলল, মনে আছে। ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার। একবার আমাদের বাসায় এসেছিলেন না, তারপর থেকে পুষ্পিতা প্রায়ই বলে আপনার কথা। তিহান মাথা নাড়িয়ে হাঁ হুতাশ করে বলল, আসবো নীরব, অবশ্যই আসবো। ব্যস্ততাটাই তো কাটছে না। নীরব বেরিয়ে যেতেই গট গট করে এগিয়ে আসলো তোহা। তিহানের হাতের কবজি টেনে ঘড়ি দেখে চোখ কপালে তুলে বলল, কত বেজে গেছে? আপনি আম্মুকে ফোন করেছিলেন? রেজাল্টের কথা বলেছেন? করেছিলাম, বলেছি তুই আমার সাথে আছিস, অফিসে চলে একসাথে ফিরবো। বলেছি। খুশি হয়েছে আম্মু?
হয়েছে। আপনি খুশি হননি? মুখ ফসকে কথাটা বলে দিল তোহা। বলে নিজে কেমন যেন বোধ হয়ে রইল। তিহান প্রত্যুত্তর করল না। ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোন কালে তুলে নিল। কমলা রঙা মেঘের আড়লে দীপ্তিমান গোধূলি বেলা। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেঁষে। মনোহরী দৃশ্য। কাচের দেয়ালে এপাশ থেকে মুগ্ধ নয়নে তা উপভোগ করছে তোহা। সে যখন প্রায় একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়ে গেছে, তখনই পেছন থেকে কাচের উপর একটা স্বচ্ছ ছায়া ঘিরে ফেলল তার ছোট্ট দেহটাকে। তোহার ঘোর ভাঙল, ধ্যান কাটল। পেছন ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগলো। তড়িঘড়ি করে একটু পিছাতেই কাচের দেয়ালে পিঠ ঠেকাল। সোনালি রূপালি আলোর মিশেলে রংটা তিহানের মুখের ওপর, চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে বোঝা মুশকিল। 2-3 দিনের শেপ না করা খোঁচা খোঁচা চাপ দাড়ি। গায়ের কফি কালারের শার্টের ওপরের একটা বোতাম খোলা। তোহা আড়ষ্ট কণ্ঠে বলল, কি হয়েছে? তোহার বেনির বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে। ঠোঁটটা এখন আবারও শুকনো। মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ওর চোখের পাপড়ি কাঁপে। চোখের নিচের কোল জুড়ে সেই কম্পমান পাপড়ির ঘন ছায়া পড়ে। কি অপূর্বই না দেখায়। তিহান ঝুঁকে গেল। তোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মুচড়ে গেল তোহা। তিহানের শরীরের উষ্ণতা এই শীতল রুমটাকেও তপ্ত বানিয়ে ফেলেছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে বাজছে। মধ্যকার দূরত্বটা আরো একটু ঘুচিয়ে তিহান তোহার গলায় 2 পাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেনের হুক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার উপহার।